ডান পাশেরটা দুটো বলো দেখো সো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 হচ্ছে আমরা একটু সিকিউ প্র্যাকটিস করব ঢাকা বোর্ড 2025 সো এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পরমাণুর স্ট্রাকচার দেখানো আছে মাঝখানটাতে প্লাস মানে কি নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের চারপাশে এখানে কিছু কক্ষপথ দেখানো আছে এ বি সি ডি তাহলে এ হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ বি হচ্ছে দ্বিতীয় কক্ষপথ সি হচ্ছে তৃতীয় কক্ষপথ ডি হচ্ছে চতুর্থ কক্ষপথ ওকে আচ্ছা চিত্র হাইড্রোজেন পরমাণু এটা কক্ষ আবদ্ধ লাগবে না কক্ষ হচ্ছে অ্যাকচুয়ালি পুরো বই থেকে আসে কোন নাম্বার কোশ্চেনটা দেখো বলছে প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করতে বলতো E2 ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে বলতো E2 ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে 1 2 3 নম্বর কক্ষপথে আছে এই ছবি দেখা যাচ্ছে পিছন থেকে আচ্ছা দেখো E2 ইলেকট্রনটা ব্যাগ নিয়ে হবে খাতা নিয়ে ক্লাসে পুরো ব্যাগ থেকে উঠে খাতা নিয়ে চলে আসবে ক্লাসে আগে প্রাইভেট থেকে পরে প্রাইভেট থেকে এক খাতার মধ্যে সব লিখবো ভাষায় যা আলাদা খাতা করতে দেখো তাহলে E2 ইলেকট্রনটা বলো কত নম্বর কক্ষপথে আছে 3 নম্বর কক্ষপথে আছে ওকে এটা বলছে প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করো এটা পড়াইছিলাম আমি ক্লাসে একদম প্রথম দিকে যে কিভাবে ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা হিসাব করা লাগে ওকে তাহলে লক্ষ্য করো লিখো সবাই খাতায় গ নাম্বার লিখো E2 ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা এদিকে দেখো একটা ইলেকট্রনের আবর্তন সংখ্যা কিভাবে বের করে খুব সহজ খুব ইজি তুমি যদি ইলেকট্রনের রৈখিক বেগের মানকে তুমি যদি ইলেকট্রনের রৈখিক বেগের মানকে কক্ষপথের পরিধি দিয়ে ভাগ দাও তাহলে তুমি কি পেয়ে যাবে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা দেখো এবার তোমার মেইন কাহিনী হচ্ছে এখানে ভি এর সূত্র জানতে হবে আর আর এর সূত্র জানতে হবে তো এগুলো তুমি তাহলে শর্টকাট ইউজ করতে পারো দেখো
হচ্ছে 2.18 ইনটু 10 পাওয়ার 6 ইনটু z/n। এই দেখো, তাহলে বক্স করা অংশটা কি? এটা হচ্ছে আমাদের ভি বের করার ফর্মুলা। কোন এককে? কোন এককে? এসআই। কোন এককে? এসআই এককে। এসআই এককে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা সরি, উপরে 2 লিখছি কেন? সরি উপরে তো 2 হবে না, নিচে হবে। আচ্ছা ভাই বি লিখলাম, এবার নিচে আসো 2 পাই। এই কথা বলো, পরে পরীক্ষায় আসলে পারবে না। আর এর সূত্রটা কি দেখো? আর এর সূত্রটা হচ্ছে 0.529, যেখানে ওইটা 0.529 n স্কয়ার বাই z, n স্কয়ার বাই z, n স্কয়ার বাই z ইনটু হবে 10 পাওয়ার -10। অর্থাৎ n স্কয়ার বাই z পর্যন্ত মানটা ছিল অ্যাংস্ট্রম এককে, পরে ওইটাকে 10 পাওয়ার -10 দিয়ে গুণ করে মিটার এককে নেওয়া হয়েছে, কারণ 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10 পাওয়ার -10 মিটার। ঠিক আছে, তাহলে আমরা v এর সূত্র বসালাম, আর এর সূত্র বসালাম। এখন তো সেই মানগুলো আমরা বসাই দিব। তাহলে মান বসাও 2.18 ইনটু 10 পাওয়ার 6। আচ্ছা z কত? দেখো কোন পরমাণু বলছে এখানে? কোন পরমাণু বলছে? হাইড্রোজেন পরমাণু বলছে। তাহলে হাইড্রোজেনের z কত? 1। আচ্ছা 1। বলো E2 ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে? A B C কত নম্বর কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ। তাহলে n এর মান হবে 3। ঠিক আছে, 1/3। নিচে 2 ইনটু পাই এর মান কত? 3.14। এই দেখো 0.529 n কত? n কত? 3 না? n হচ্ছে 3। z কত? 1 ইনটু 10 পাওয়ার -10। আচ্ছা সেবার তুমি হিসাব করে আনসারটা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি মজা লাগার বলি, অ্যাকচুয়ালি অরিজিনাল যে কোশ্চেনটা ছিল ওইখানে ইলেকট্রনের অ্যারো চিহ্নটা নিউক্লিয়াসে গিয়ে শেষ হয়েছিল। ওকে দেখছিলাম টাইপিং মিস্টেক, মানে এই কোশ্চেন নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। মানে ইলেকট্রনকে তারা নিউক্লিয়াসে পাঠায় দিয়েছে। দেখছিলাম অনেকে বলছে যে নতুন আরে এগুলো কি জিনিস? কত বছর আগে চলে তোমার এখানে 2.429 2.42 ইনটু কত? 14। আচ্ছা তাহলে এই যে দেখো পেয়েছি, মানে কম্পাঙ্কের একক কি? এই দেখো প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যার কম্পাঙ্ক একই জিনিস। তাহলে এটা একক হচ্ছে কি? সেকেন্ড ইনভার্স 1 বাকি। চিন্তা করে দেখো, তাহলে ইলেকট্রনটা 1 সেকেন্ডে কতবার ঘুরছে দেখছো? 10 পাওয়ার 14 টাইমস। মানে তুমি বিভাজনই করতে পারবে না, তোমার 5 চক্কর দিতে লাগবে 10 ঘন্টা। ঠিক আছে, ইলেকট্রনিক ফাস্ট ব্রেক কক্ষপথ। তোমরা নিউট্রন স্টার দেখছো? নিউট্রন স্টার জি ভাই দেখছি যারা ইউটিউবে স্পেস রিলেটেড ভিডিও দেখো, নিউট্রন স্টার বাই যে স্পিডে ঘুরে। ঠিক আছে, ক্লিয়ারটা পারবো। আবার তুমি সঙ্গে দেখো একটা ম্যাথের মধ্যে আমরা দেখো অনেকগুলো জিনিস শিখছি, কিভাবে আর বের করে, কিভাবে ভি বের করে। ঠিক আছে, তারপরে শিখলাম আমরা কি? আবর্তন সংখ্যা। এখন দেখো আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, ইলেকট্রনের পর্যায়কাল। পর্যায়কাল আর আবর্তন সংখ্যা পরস্পরের কি? উল্টা না? উল্টা। তাহলে তুমি যদি এই মানটাকে উল্টায় দাও তাহলে কি পেয়ে যাবে? ইলেকট্রনের পর্যায়কাল পেয়ে যাবে। বুঝতে পারছো? পর্যায়কাল পেয়ে যাবে। তাহলে অনেকগুলো জিনিস একটা অঙ্কের মধ্যে আছে। এবার আসো ঘ নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। এই ধরনের ম্যাথ তোমাদের মিডটার্ম পরীক্ষায় আসবে। বলছে E1 ও E2 উভয় ইলেকট্রনের ধাপান্তরে, মানে দেখো
E2 ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথ থেকে কত নাম্বার কক্ষপথে যাচ্ছে? 1 নাম্বার কক্ষপথে। আর E1 ইলেকট্রনটা দেখো এটা 4 নাম্বার কক্ষপথ থেকে কত নাম্বার কক্ষপথে যাচ্ছে? 2 নাম্বার কক্ষপথে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ইলেকট্রনের ধাপান্তর। ধাপান্তরে প্রাপ্ত রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা দেখো এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে 3 থেকে 1 এ গেলে ল্যামডা বের করা লাগবে, 3 থেকে 1 এ গেলে ল্যামডা বের করা লাগবে, আবার 4 থেকে 2 এ আসলে কি বের করা লাগবে? ল্যামডা বের করা লাগবে। তোমাকে দুইটা ল্যামডা এখানে বের করে তারপরে ডিসিশনটা দিতে হবে। ঠিক আছে, চলো আমরা ল্যামডাগুলো বের করি। তাহলে একটা হচ্ছে 3 থেকে 1 আর একটা কি 4 থেকে 2। ঠিক আছে, তাহলে দুইটা পার্টিশন নেই। তাহলে ল্যামডা বের করব কোন সূত্র থেকে? দেখো এই যে এই ফর্মুলা দিয়ে 1 বাই ল্যামডা, এই লিখো সবাই খাতা লিখো, আর জেড স্কয়ার এই যে, ঠিক আছে, এই সূত্র দিয়ে ল্যামডা বের করব। তাহলে এই সূত্রটার নাম কি? এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। কি সমীকরণ? রিডবার্গ সমীকরণ। আচ্ছা, তুমি রিডবার্গ নাম না জানলেও সমস্যা নেই, এইটা লিখে ল্যামডা বের করতে পারলে হবে। আচ্ছা, তাহলে একটা ছিল 3 থেকে 1 এ, 3 থেকে 1 এ কে গেছে? E2। হ্যাঁ, E2। আচ্ছা, আর এর মান কখনই প্রথমে বসাবো না। দেখো আর এর মান কখনই বসাবো না। এখন এখানে কোন পরমাণুর কথা বলছে? হাইড্রোজেন পরমাণুর কথা বলছে। তাহলে হাইড্রোজেনের জন্য z এর মান কত হয়? 1। এই জন্য z না লিখলেও চলবে। তাহলে তুমি লিখবা 1 বাই 3 থেকে 1 এ। তাহলে দেখো যেটা ছোট সংখ্যা সেটা n1, যেটা ছোট সংখ্যা সেটা n1, যেটা বড় সংখ্যা সেটা n2। তাহলে এটা হবে 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই কত? 3 স্কয়ার। 3 থেকে 1 এ আসছে, যেটা ছোট সংখ্যা সেটা n1, যেটা বড় সংখ্যা সেটা n2। ওকে, আচ্ছা তাহলে লক্ষ্য করো এখন এখানে আর এখানে আসবে কত? 1 মাইনাস 1 বাই 9। তাহলে এখানে 9 উপরে হচ্ছে 8, তাহলে কত আসছে? 8 r বাই 9। ঠিক আছে, তাহলে বলো ল্যামডা কত হবে? তাহলে 9 বাই 8r। ঠিক আছে, 8r। আচ্ছা, এইবার তুমি মান বসাও, r এর মান বসাও। এই দেখো r এর মানটা তোমার কিন্তু মুখস্থ রাখতে হবে। কত ছিল মানটা? 109 678, 109, এটা মুখস্থ। এটা যদি एग्जाम्पल ভুলে যাও শেষ। তখন শুরু হবে পাশে থেকে দোস্ত আর এর মানটা একটু বলবি। ঠিক আছে, পাশে থেকে উত্তর দিয়ে দিবা। ঠিক আছে দোস্ত, একটু বল কত? 1.025 এরপর কত? মাইনাস। আচ্ছা, এবার ফোকাস করে এদিকে দেখো। তুমি যখন r এর মান 109 678 এখানে বসাবা, বসানোর পর ল্যামডার যে মানটা আসবে এটা অলওয়েজ কোণে রূপে আসবে, সেন্টিমিটারে আসবে। অলওয়েজ প্রাথমিকভাবে মানটা কিসে আসবে? সেন্টিমিটারে। এখন আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে যায়? 100 দিয়ে ভাগ। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ দিলে হবে 1.025 into 10 পাওয়ার -7 মিটার। মাইনাস কি 7 মিটার। ঠিক আছে, 7 মিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলাম। এখন আমাদের মিটার থেকে যাইতে হবে ন্যানোমিটারে। মিটার থেকে ন্যানোমিটারে কিভাবে যায়? মিটার থেকে ন্যানোমিটারে হচ্ছে 10 পাওয়ার 9 দিয়ে গুণ করে। কত দিয়ে গুণ? 10 পাওয়ার 9 দিয়ে গুণ। তাহলে দেখো এই যেটাকে 10 পাওয়ার 9 দিয়ে গুণ দাও, এই দেখো দিয়ে, তাহলে কত আসবে? 102.5। ন্যানোমিটার তো 10 পাওয়ার 9 ইনভার্স 9 পাওয়ার 9 ওইটা হচ্ছে যে 1 ন্যানোমিটার সমান কত? দেখো 1 ন্যানোমিটার সমান কত? 10 পাওয়ার -9 মিটার। ঠিক আছে, মিটার। তাহলে 1 মিটার সমান তাহলে কত? 10 পাওয়ার 9। 1 মিটার সমান কত? 10
10⁹ এই এককের রূপান্তরগুলো ভালোভাবে দেখে নাও, পরে এগুলো তো গোলমাল করবো তোমরা, পরে মিলবে না কিছু, জিরো পাওয়া একটু ভুল করলে এখানে শূন্য দিবে, এক মার্কও দিবে না কিন্তু। তাহলে এখানে প্রথমে আর এর মানটা বসায়া ল্যামডার যে মানটা পাবো এটা প্রাথমিকভাবে কোন এককে আসবে, সেন্টিমিটারে আসবে। 100 দিয়ে ভাগ দিয়ে কোথায় যাব, মিটারে। পরে 10⁹ দিয়ে গুণ দিয়ে কোথায় যাব, ন্যানোমিটারে। আচ্ছা, তাহলে ল্যামডার এই যে এই মানটা আমরা পাইলাম। আচ্ছা, তাহলে এটা আমরা বের করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা ল্যামডা বের হলো। এইবার আরেকটা ধাপান্তর কি ছিল, 4 থেকে 2, 4 থেকে কত, 2। তাহলে তুমি লিখো 1/λ সমান r/z² 1/n1² মাইনাস 1/n2²। আচ্ছা, আর 4 থেকে যদি 2 আসে তাহলে n1 কোনটা, যেটা ছোট সেটা n1। তাহলে 4 থেকে 2 আসে তাহলে n1 হবে 2, n2 কত হবে 4। তাহলে এখানে হবে 2² মাইনাস 1/4²। এখানে তোমার আসবে 1/4 1/16। আচ্ছা বলো 4 আর 16 লসাগু কত, 16 না 16। তাহলে এখানে আসবে হচ্ছে 4 - 1। তাহলে এখানে কত আসবে 3r/16। বাট তোমার কি লাগবে, তোমার লাগবে ল্যামডা। তাহলে ল্যামডা কত আসবে 16 কত 3r। তাহলে 16/3 * 109 978। দেখো তো কত আসে। আচ্ছা, তাহলে কত আসছে দেখো 4.86 * 10⁻⁵ সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে কি হবে, মিটার নিলে কত হবে 10⁻⁷ মিটার। এখন আবার 10⁹ দিয়ে গুণ করলে কত হবে 486 ন্যানোমিটার। সমান ন্যানোমিটারে মানগুলো লাগে। তাহলে একটা ধাপান্তরের ল্যামডা পাইলাম কত 102.5 ন্যানোমিটার। আরেকটা ধাপান্তরের ল্যামডা পাইলাম কত 486 ন্যানোমিটার। এখন মনোযোগ দিয়ে শোনো, এখন এই যে 486 ন্যানোমিটার যেটা আছে এটা হচ্ছে কোন অঞ্চলে থাকে, এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে। কোন অঞ্চলে, দৃশ্যমান অঞ্চলে। দৃশ্যমান অঞ্চল কত থেকে স্টার্ট হবে 380 থেকে, কত থেকে স্টার্ট 380 থেকে 780। এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল, ঠিক আছে, এটা খালি চোখে দেখা যাবে। আর 102.5 যেটা আসছে এটা খালি চোখে দেখা যাবে না। এটা কোন অঞ্চলে থাকবে, এটা থাকবে হচ্ছে অতি বেগুনি অঞ্চলে। কোন অঞ্চলে, অতি বেগুনি অঞ্চলে। আর অতি বেগুনি রশ্মির ইংরেজি কি, আলট্রাভায়োলেট। এবং আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে মূলত জালটাকা কি করা হয়, শনাক্ত করা হয়। তাহলে এই প্রশ্নের উত্তরটা তাহলে কি দাঁড়াবে বলো, কোন ইলেকট্রনটার ধাপান্তরে প্রাপ্ত ল্যামডা জালটাকা শনাক্তকরণে ইউজ করা যাবে, E2। E2 হচ্ছে 3 থেকে কোথায় গেছে 1 এ। তাহলে 3 তে 1 এ গেলে যে ল্যামডাটা পাইছে এটা কোন অঞ্চলে থাকে, অতি বেগুনি অঞ্চলে থাকে। এইজন্য অতি বেগুনি অঞ্চলের প্রাপ্ত ল্যামডাটাই কি করা যাবে, জালটাকা শনাক্তকরণে ইউজ করা যাবে। তাহলে এটাই তোমার আনসার, বুঝতে পারছো। তাহলে দুইটা ল্যামডা বের করে আনসার করতে হবে, এই দুটো করতে পারলে যা হবে, বুঝছো। তাহলে মোটামুটি বোর্ডে কেমন কোশ্চেন আসে তুমি কিন্তু একটা আইডিয়া পাচ্ছ, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনই আসবে। তাহলে ক্লিয়ার এটা সবার, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এই যে এখন যে ম্যাথটা করবে এটা তোমাদের মিড টার্ম পরীক্ষা আসবে, ঠিক আছে।
এক্সট্রা সিএনজি লাগবে এই যে বোর পরমাণু মডেল হাইড্রোজেন মডেলের অংশ থেকে আর আরেকটা সিএনজি লাগবে দ্রাব্যতা কোষণ ঠিক আছে এটা দ্রাব্যতা কোষণ দেখো সেটা করো দেখো এখানে দুইটা পাত্র থাকবে প্রশ্ন দেখো দুইটা পাত্র থাকবে প্রথম পাত্রে কি আছে 20 ml 1.25 into 10 power minus 3 molar mx3 ঠিক আছে এটা আছে পাত্র 1 পাত্র 2 কি আছে 100 ml 2.15 into 10 power minus 3 molar BOH আচ্ছা MOH3 এর কি দেওয়া আছে KSP বা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে আচ্ছা গ নম্বরে বলছে দেখো MOH3 এর দ্রাব্যতা নির্ণয় করো আচ্ছা চলো এটা কিভাবে করতে পারি আমরা প্রথমে তুমি এই যোগটাকে ভাঙবা তুমি যোগটাকে কিভাবে ভাঙবা বলো তো m এর যোজনী এখানে কত m এর যোজনী এখানে কত 3 তাহলে দেখো যার যোজনী যত তার মাথায় ততটা প্লাস বা ততটা মাইনাস বসে তাহলে m এর যোজনী 3 তাহলে m এর মাথায় কয়টা প্লাস 3টা প্লাস OH এর মাথায় অলওয়েজ কয়টা মাইনাস থাকে তোমরা জানো একটা মাইনাস থাকে বাট OH এখানে আছে কয়টা OH এখানে আছে কয়টা তিনটা তাহলে বামে দিবা কত আচ্ছা এবার মনে করো এই যোগটার দ্রাব্যতা হচ্ছে S দেখো সবাই S দেখো এইখানে যদি S হয় এইখানে হবে S এখানে হবে S কিন্তু এখানে তো একটা 3 আছে না বামে এটা 3 আছে দেখো 3 আছে এটা কত হবে 3s আচ্ছা এখন দেখো KSP কিভাবে লিখে KSP লেখার নিয়ম শিখে নাও কি বলছিলাম আমি অলওয়েজ দুইটা থার্ড ব্র্যাকেট দিবা এরকম ফার্স্টে দুইটা থার্ড ব্র্যাকেট দিবা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর থার্ড ব্র্যাকেটের ভিতরে তুমি জাস্ট আয়নগুলোকে লিখো ধরো তোমার একটা আয়ন হচ্ছে M3+ আরেকটা আয়ন কি OH- মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে তুমি কোনো সংখ্যা লিখবা না থার্ড ব্র্যাকেটের ভিতরে তুমি জাস্ট আয়নগুলোকে লিখবা আচ্ছা এবার দেখো এই M3+ এর পাশের সংখ্যা কত পাশে কত আছে 1 সব সময় আয়নের পাশের সংখ্যাটা পাওয়ারে যাবে আয়নের পাশের সংখ্যাটা কোথায় যাবে পাওয়ারে যাবে তাহলে এখানে যাবে 1 আর OH- এর পাশের সংখ্যা কত 3 এটা হচ্ছে KSP লেখা নিয়ম এখন লক্ষ্য করো তুমি M3+ এর নিচে কত লিখছিলা S তুমি লিখবা S পাওয়ার 1 ইনটু OH- এর নিচে তুমি কত লিখছিলা 3s 3s পাওয়ার কত 3 তাহলে এখানে কি হিসাব করলে কত আসবে 27 s পাওয়ার 4 ওকে তাহলে এই যোগটার KSP মান কত 27 s পাওয়ার 4 এখন দেখো তো এই যোগটার KSP দেওয়া আছে না প্রশ্নে দেখো এই যে দেওয়া আছে না KSP কত 3.75 into 10 power minus 6 তাহলে তুমি লিখবা 27 s পাওয়ার 4 সমান 3.75 into 10 power minus 6 এটা একটা কাজ করো তো এটা s এর মানটা বের করো একক হবে মোল পার লিটার
যে মানটা আসবে এটা কিন্তু সর্বদা কোন এককে রাখবো মোল পার লিটার অলওয়েজ। তাহলে এতটুকু করতে পারলে ভাই 3, এতটুকু করতে পারলে 3 নাম্বার। মনোযোগ ফেল কিভাবে করে আমি বুঝি না। হ্যাঁ এ প্লাস পাওয়া কঠিন বাট হচ্ছে পাস করা সহজ আছে। চলো গ গেল। এবার আসো ঘ নাম্বারে 100টা স্টার্ট দাও। ঘ নাম্বারে 100টা স্টার্ট দাও। ঘ নাম্বারে 100টা স্টার্ট। এটা 100 স্টার্ট। না আসে তাই আসলে লুকি করে নাচ করব। কি ভাই সত্যি রেকর্ড করে এটা ভাই রেকর্ড করা আছে কিন্তু ভাই রেকর্ড করা আছে কিন্তু আমরা বাসাতে এগুলো লুকি করি ঠিক আছে। এখানে পুরো আছে এই কালি কালি মেখে আসবো এটা কিন্তু নাচি এগুলো ডান্স করতে হবে। নেচর মনে করে আমি ভিতরে দিই বলে বলতো পাগল করতে আসছে তারাই রে এভরিবার যে চিকার একটা শরীর বাড়ি একটা দিলে তো কিছু পাওয়া যাবে না। তো এ বুঝে তো প্লিজ এবার ঘ নাম্বারটা বুঝে তো এটা তোমাদের আসবেই। হয়তো বা ডাটাগুলো চেঞ্জ থাকতে পারে যৌগগুলো চেঞ্জ থাকতে পারে বাট এই টাইপের কোশ্চেন আসবেই। দেখো এই একটা অঙ্ক ভালো করে শিখে নাও এই টাইপের তুমি সবমেত পারবে। বলছি দেখো পাত্র 1 ও পাত্র 2 এর দ্রবণ মিশ্রিত করলে অদক্ষেপ করবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করবে। আচ্ছা কিভাবে তুমি সলভ করবে এটা? তোমার প্রথম কাজ কি করে দেখো প্রথম কাজ হচ্ছে এই mx3 আর BOH এর মধ্যে তুমি বিক্রিয়াটা লিখবা। আচ্ছা এদিকে দেখো ক্লিয়ার ভালো না mx3 আর BOH এর মধ্যে তুমি বিক্রিয়া লিখবা। আচ্ছা এখন বিক্রিয়া কি উৎপাদন হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে প্রথমত দেখো এখানে দেখো mxb এই জিনিসগুলো তোমার সম্পূর্ণ অজানা। জানা জিনিস হলে তো ঠিক আছে আমি লিখতে পারতাম। মানে অজানা জিনিস থাকলে কিভাবে তুমি জিনিসগুলো লিখবা ঠিক আছে। মানে এখানে প্রতিটা ধাপের জন্য মার্কস আছে। তুমি দেখো আগে তুমি দেখো যে কেএসপি কার্ড দেওয়া আছে। আগে দেখো কেএসপি কার্ড দেওয়া আছে। কেএসপি দেওয়া আছে হচ্ছে MOH3 এর। তাহলে যার কেএসপি প্রশ্নে দেওয়া থাকবে সে অবশ্যই উৎপাদিত হবে, সে অবশ্যই উৎপন্ন হবে। যার কেএসপি প্রশ্নে দেওয়া থাকবে সে অবশ্যই উৎপন্ন হবে। তাহলে আমি এটা বুঝে গেলাম এখানে MOH3 তৈরি হবে। আচ্ছা এবার আসো তুমি মনোযোগ দিয়ে দেখো BOH দেখো ভালো করে BOH এই সংকেতটা দেখে তুমি কি বুঝতে পারতেছো? এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে B এর যোজনী 1 OH এর যোজনীও 1। আচ্ছা এটা আমরা বুঝলাম। MX3 এই সংকেতটা দেখে তুমি কি বুঝতে পারতেছো? M এর যোজনী 3 আর X এর যোজনী কত? 1। তাহলে M যদি OH এর সাথে চলে যায় তাহলে B যাবে কার সাথে? X এর সাথে। X এর সাথে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম B এর যোজনীয় 1 X এর যোজনীয় কত? 1। তাহলে আমাদের সংকেতটা কি হবে? Bx। বুঝতে পারছো? এইভাবে যোজনী মিলিয়ে মিলিয়ে সংকেত লিখতে হবে কিন্তু আন্দাজে লিখে দিলে হবে না। এবার সমতা করো OH কয়টা? 3টা। তাহলে এখানে 3 দাও। কিন্তু এবার B তো আবার ঝামেলা হয়ে গেছে। B বামে 3টা ডানে আবার B কয়টা? একটা। বুঝছো এই হলো বিক্রিয়া এবং তার সমতা। এই লাইন ঠিকমতো লিখতে না পারলে 1 নাম্বার কাটা। চলো এইবার টার্গেট করবা কাকে দেখো হ্যাঁ সমতা কি করতে হবে। এবার তুমি টার্গেট করবা যার কেএসপি দেওয়া আছে তাকে। কাকে টার্গেট করবা? যার কেএসপি দেওয়া আছে তাকে। তুমি বলো তো যে এই যৌগটার মধ্যে MOH3 যে যৌগটা আছে এই যৌগটার মধ্যে কয়টা আয়ন আছে? 2টা আয়ন আছে। একটা আয়ন হচ্ছে M3+ আরেকটা আয়ন কি? OH-। একটা আয়ন কি M3+ আরেকটা কি OH-। আচ্ছা
তাহলে প্রথমে তুমি যার কেএসপি দেওয়া আছে তাকে টার্গেট করলা এবং ওই যৌগটার মধ্যে যে আয়নগুলো আছে ওগুলোকে তুমি ফাইন্ড আউট করলা। এখন তুমি এভাবে লিখবা মিশ্রিত দ্রবণে তুমি এভাবে লিখবা, এই যে লিখবা থার্ড ব্র্যাকেটের মধ্যে M3+ এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে ওই জিনিসের কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। এটা কিভাবে বের করব? খুব সহজ। আমাকে বলো তো এই যে M3+ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই M3+ গুলো কার কাছ থেকে আসবে? MX3 থেকে আসবে। তাহলে M3+ এর হিসাব নিকাশ কার সাপেক্ষে হবে? MX3 এর সাপেক্ষে হবে। তাহলে লক্ষ্য করো MX3 এর কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। তুমি কি করবা বলি? তুমি জাস্ট এই আয়তনের সাথে ঘনমাত্রাটা গুণ করবা। এই আয়তন হচ্ছে 20, ঘনমাত্রা হচ্ছে 1.25 × 10⁻³ স্টেপ বাই স্টেপ যাও। জাস্ট আয়তনের সাথে ঘনমাত্রাটা কি করো? আয়তনের সাথে ঘনমাত্রাটা গুণ করে দাও। ঠিক আছে, গুণ করে দাও। আচ্ছা, গুণ করার পর তুমি ভাগ করবা কি দিয়ে? ভাগ করবা, দেখো তুমি দুইটা দ্রবণ মিশাইছো না? দুইটা দ্রবণ মিশাইছো মানে তুমি 20 ml দ্রবণের সাথে 100 ml মিশাইছো। তাহলে টোটাল আয়তন কত হয়ে যাবে? 120। টোটাল আয়তন হয়ে যাবে 120। তুমি জাস্ট 120 দিয়ে ভাগ দিয়ে দিবে। তাহলে আয়তন ইনটু ঘনমাত্রা বাই টোটাল আয়তন। দেখো এটা কত পাওয়া যায়? কত? 2.08। এত বেশি? না আরো মাইনাস 10 4। আচ্ছা, এত বড়। আচ্ছা, তাহলে পেয়ে গেলাম মিশ্রিত দ্রবণে কি M3+ আয়নের আচ্ছা, আচ্ছা এবার তুমি লিখবা এবার তুমি লিখবা OH মাইনাস এর ঘনমাত্রা সেম এই কথাটা। দেখো আমাদের এখানে যে OH মাইনাস গুলো আছে দ্রবণ, এগুলা কোথা থেকে আসতেছে বলো তো? এগুলো কোথা থেকে আসতেছে? BOH থেকে আসতেছে। BOH থেকে আসতেছে। আচ্ছা, তাহলে সেম OH মাইনাস এর যে হিসাব নিকাশ এটা কার রেসপেক্টে হবে? এটা হচ্ছে BOH এর রেসপেক্টে হবে। তাহলে তুমি জাস্ট কি করবে? এই আয়তনের সাথে ঘনমাত্রাটা গুণ করে দিবে ফার্স্টে। তাহলে দেখো আয়তন হচ্ছে 100, ঘনমাত্রা হচ্ছে 2.15 into 10⁻²। আর টোটাল আয়তন কত? টোটাল আয়তন কত? 100 যোগ 20 কত হলো? 120। তাহলে বের করো তো এই ঘনমাত্রাটা 0.17 0 আছে কারেকশন কত হবে? 0.01 এটা পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছো কি করব? আমরা ফার্স্টে বিক্রিয়াটা লিখব। ঠিকঠাক মতো সমতা করব। যার কেএসপি দেওয়া আছে তাকে টার্গেট করব, তার ভিতরে যে আয়নগুলো আছে ওই আয়নগুলোর ঘনমাত্রা আমরা বের করব মিশ্রিত দ্রবণে। কিভাবে বের করব? খুব সহজ। আয়তন ইনটু ঘনমাত্রা ডিভাইড বাই টোটাল আয়তন। আয়তন ইনটু ঘনমাত্রা ডিভাইড বাই টোটাল আয়তন। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যেটা করবে, এখন তুমি এইভাবে লিখবা MOH3 এটাকে ভাঙলে কি পাওয়া যায়? দেখো এটাকে ভাঙলে পাওয়া যায় M3+ আর 3টা OH মাইনাস। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বের করব সেটা কি বলো? সেটা হচ্ছে KIP। কি বের করব? KIP। তো KIP কে তোমার বলা হচ্ছে আয়নিক গুণফল। তো কিভাবে বের করব? খুব সহজ। তুমি লিখবা থার্ড ব্র্যাকেট লিখবা, এখানে লিখবা হচ্ছে M3+ এর ঘনমাত্রা
ইনটু তুমি লিখবা কি ওএইচ মাইনাস এর ঘনমাত্রা আর পাশের সংখ্যা কোথায় যাবে এই যে পাশের সংখ্যা কোথায় যাবে এই যে পাশে কত আছে আচ্ছা এটা লিখবা লিখার পর এই যে ঘনমাত্রাগুলো তুমি পাইছো না এখানে হিসাব করে এই মানগুলো তুমি এখানে বসাই দিও বসাই দাও 2.08 into 10 power minus 4 আর এখানে হবে 0.0179 কিউ দেখো এটা কত আসে 1.19 হ্যাঁ into 10 inverse 9. ইনভার্স 9. তাহলে আমরা কেআইপি কত আসলো দেখো 1.19 into 10 power minus 9 আচ্ছা এবারে তুমি কেআইপি বের করবে বের করার পর তুমি কি করবা তুমি এবার এই কেআইপি এর মানকে তুমি এই কেএসপি এর মানের সাথে তুলনা করো কে বড় দেখো কেআইপি তে কত আছে 10 পাওয়ার minus 9 আর কেএসপি তে কত আছে 10 পাওয়ার minus 6 তাহলে বলো তো কে বড় এটা বলো KSP. কেএসপি বড় 10 পাওয়ার minus 6 বড় নাকি 10 পাওয়ার minus 9 বড় 10 পাওয়ার minus 6 বড় তাহলে আমরা এইভাবে লিখতে পারি পরের পৃষ্ঠায় লিখতে পারি যেহেতু কেআইপি is less than KSP লিখতে পারি যেহেতু KIP is less than KSP সুতরাং মিশ্রিত দ্রবণে কোনো অদক্ষেপ করবে না ঠিক আছে তাহলে কেআইপি যদি কেএসপি থেকে ছোট হয় তাহলে অদক্ষেপ করে না ঠিক আছে এটা হচ্ছে রুলস নিয়ম বুঝা গেল ম্যাথগুলো কিভাবে করলে এই টাইপের অঙ্কই আসবে ঠিক আছে এই ধরনের অঙ্কই আসবে এগুলা তুমি পারলি ভালো রেজাল্ট করতে পারবে তো ঠিক আছে আজকে ঢাকা বোর্ড পর্যন্তই থাক আগামী নেক্সট ক্লাসে আমাদের আবার থার্ড চ্যাপ্টার চলবে আবার নেক্সট উইকের বুধবার আমাদের সিকিউ প্র্যাকটিস আপাতত সিকিউ প্র্যাকটিস করে নেই তারপরে আবার সিকিউ টেস্ট হবে